স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম দ্বিচারিণী। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প দ্বিচারিণী। বৌঠাইরেন, শোনেন না, এইটা কি 33 নম্বর বাড়ি? কোলের ছেলেকে ঘুম পাড়াবার জন্য তার পিঠ চাবড়ানোর সঙ্গে সঙ্গে গুনগুন করতে করতে মমতা সদর দরজার পর্যন্ত এসেছিল। ডাক শুনে বাইরের দিকে মুখ ফেরালো। 25-26 বছরের একটি বউ তাদের একেবারে দৌড়ের সামনে এসে দাঁড়িয়েছে। পরনে নীল পেড়ে খাটো শাড়ি, আঁচল মাথায় সবটুকু ঢাকেনি, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ, কপালে ছোট্ট সুগোল ফোঁটা, দুহাতে দুগাছা মোটা মোটা শাখা আর গাছ দুই করে কাচের চুড়ি। দেখলেই বোঝা যায় নিম্ন শ্রেণীর গৃহস্থ ঘরের বউ। গায়ের রং ময়লা, চেহারাও একটু রোগাটে, কিন্তু ওরই মধ্যে মুখে বেশ একটা লক্ষ্মীশ্রী আছে। নাক চোখ তেমন চোখা চোখা না হলেও মুখের গড়নটুকু ভারী মোলায়েম, কথা বলার ধরনটুকুও বেশ মিষ্টি। মমতা একটু এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, এবারই নাম্বার তো 33ই। কেন বলো তো? সে কথা জবাব না দিয়ে বউটি আবার জিজ্ঞাসা করল, আর এ বাড়ির কর্তার নাম বুঝি নিরোদ বরণ মুখুজ্জে? হ্যাঁ, কেন, তাকে কি দরকার তোমার? বউটি এবার ঠোঁট টিপে টিপে একটু হাসল, বলল, না, তাকে না, তার পরিবারের নামেই চিঠি দিচ্ছেন বউ দিদি, আপনার কাছেই পাঠাইয়া দিচ্ছেন, এই নেন চিঠি। নিজের নাম ঠিকানা লেখা ভাঁজ করা এক টুকরো কাগজ বউটির কাছ থেকে হাত বাড়িয়ে নিতে নিতে মমতা আবার একটু হাসল। আমি যে তার পরিবার কি করে বুঝলে? এ বাড়িতে তো আরো অনেক ভাড়াটে আছে। বউটি মৃদু হেসে বলল, আমারে বলায়েন কেন বউঠাইরেন, আপনারে দেখাই বুঝতে পাচ্ছি আপনি কেডা। মমতা ততক্ষণে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করেছে। ভাই মমতা, সেদিন সিনেমা দেখতে গিয়ে তুমি একটি ঝির কথা বলেছিলে, কিন্তু নতুন কোনো ঝি অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। তোমার অসুবিধের কথা ভেবে আমাদের তরঙ্গকেই শেষ পর্যন্ত পাঠালাম, পুরোপুরি নয়, আধা আধি। মাস দেড়েক হলো আমাদের বাসায়ও কাজ করছে, কিন্তু এক জায়গায় কাজ করে ওর পোষাচ্ছে না। আর একটা কাজ ওকে জুটিয়ে দেওয়ার জন্য কদিন ধরেই আমাকে ভারী ধরাধরি করছে। এদিকে তোমারও ঝিয়ের দরকার, তাই ভাবলাম ভাগ যদি কাউকে দিতেই হয় তা তোমাকেই দেয়া ভালো। তরঙ্গর ইচ্ছা আমাদের জানাশোনা বা আমাদের মতো ভদ্রলোকের বাড়িতেই আর একটা কাজ পায়ও। আমি তাকে বলেছি, কেবল আমাদের মতো নয়, আমাদের চেয়েও অনেক বেশি ভদ্রলোকের বাসায় পাঠাচ্ছি তোকে। কথাবার্তা বলে ঠিক করে নিও। আমরা 12 টাকা করে দিচ্ছি, বাসন মাজা, জল তোলা, বাটনা বাটা, কয়লা ভাঙা সবই করে। স্বভাব চরিত্র বেশ ভালো, 2 দিন দেখলেই বুঝতে পারবে। ইতি অসীমা মৈত্র। চিঠি পড়া শেষ করে মমতা উৎফুল্ল স্বরে বলল, ও তাই বলো, অসীমা পাঠিয়েছে তোমাকে? এসো এসো, ভেতরে এসো, কাণ্ড দেখো অসীমার। এখান থেকে এখানে, তাতে আবার মুন্সিয়ানা করে একটা লম্বা চিঠি পাঠিয়েছে। আচ্ছা, চিঠি লেখার বাতি কর। এসো তরঙ্গ। নতুন ঝিকে নিয়ে মমতা বাসার ভেতরে ঢুকলো। মনটা ভারী খুশি হলো আজ তার। অনেক দিন ধরে ঝির খোঁজ চলছে, কিন্তু পছন্দ মতো কিছুতেই মিলছিল না। এই নিয়ে স্বামী দেওরের সঙ্গে মমতার ঝগড়া পর্যন্ত হয়ে গেছে। তার ফলে 2-1টি বুড়ি ঝিকে তারা ধরেও এনেছে 2-1 বার, কিন্তু তাদের চেহারা চালচলন দেখেই সঙ্গে সঙ্গে তাদের বাতিল করে দিয়েছে মমতা। কি দেমাকের কথাবার্তা! ঝি তো নয়, যেন রাজার ঝি। তাছাড়া 15-16 টাকার কমে কেউ রাজিও হতে চাইছে না। অত টাকা কি ঝির পেছনে খরচ করা যায়? সেদিন রূপশ্রী সিনেমায় বন্ধু অসীমার সঙ্গে দেখা। কথায় কথায় তার কাছে নিজের কষ্টের কথা বলেছিল মমতা। ঝি চাকরের অভাবে দুর্ভোগের সীমা নেই তার। অসীমা তাকে ভরসা দিয়েছিল, আচ্ছা ঝি তোমাকে যেমন করে পারি একটি জুটিয়ে দেব। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নিজের বাসার ঝি পাঠিয়ে কথা রেখেছে অসীমা। সত্যি এমন বন্ধু আর হয় না। বারান্দায় একটা ছোট্ট মাদুর পেতে তরঙ্গকে বসতে দিল মমতা, কিন্তু তরঙ্গ ভারী কুণ্ঠা সংকোচের সঙ্গে এক পাশে বসে বলল, আবার মাদুর কেন বউঠাইরেন? আমাগো বসবার জন্যে আর মাদুর লাগে নাকি? মাটিতেই তো বসতে পারতাম। মমতা বলল,
কেন? মেঝে বসবে কেন? ভালো হয়ে উঠে বসো। কোথায় থাকো তুমি? কে কে আছে বাড়িতে তোমার? নারকেলডাঙ্গা রিফিউজি ক্যাম্পে থাকে তরঙ্গরা। স্বামী আছে, কিন্তু থাকলে কি হবে? 6 মাস যাবৎ শয্যা ধরা। রোগ কি আর একটা দুটো? হাঁপানি আছে, অম্বলের দোষ আছে। তারা ক্যাম্পে বাবার কাছেই থাকে। ক্যাম্প থেকে রেশন দেয়, বাজার খরচ দেয়, কিন্তু রোগীর খরচ 5 মাস তাতে তো আর মেটে না। তাছাড়া ভবিষ্যতের কথাও তো ভাবতে হয়। সেই জন্যেই তরঙ্গ কাজে বেরিয়েছে। স্বামী কুঞ্জদাস প্রথমে খুঁতখুত করছিল, কিন্তু তরঙ্গ মোটেই আমল দেয়নি। বলেছে, তুমি সাইরা ওঠো, রোজগারপত্র করো, আমি তখন আর বাইরে যাব না। কিন্তু এখন মানের ভয় চুপ করে বইসা থাকলে চলবে কেমনি? তোমার দুধটুকু চাই, কমলা চাই, বেদানা চাই, তা তো আর ক্যাম্প দেবে না। টাকার তো দরকার তার জন্যে। তরঙ্গ মমতাকেই জিজ্ঞাসা করল, কি বলেন বৌঠাইরেন, ঠিক কই নাই? মমতা ঘাড় নেড়ে জানালো, ঠিকই কথা বলেছে তরঙ্গ। তারপর আর অনেক খবর সংগ্রহ করলো মমতা। ফরিদপুর জেলায় তরঙ্গের বাড়ি। যাতে তাঁতি, কিন্তু বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কাউকে সে তাঁত বুনতে দেখেনি। বাপের বেনের দোকান ছিল, আর স্বামী হাটে বাজারে গামছা বিক্রি করত। কিন্তু রোগে রোগে শরীর এত খারাপ হয়ে পড়ল তার, যে গামছার মোট মাথায় করার শক্তিই তার রইল না। বসে থাকলে খাওয়াবে কে? এদিকে ধানের মন 20 টাকা 25 টাকা। লোকের মুখে খবর গেল কলকাতা শহরে নাকি গরিব দুঃখীদের থাকা খাওয়ার সরকারি ব্যবস্থা হয়েছে। সেই ভরসায় পাড়াপড়শিদের সঙ্গে সঙ্গে তরঙ্গরাও এসে পড়েছে শহরে। কিন্তু পরের পয়সায় বসে বসে খাওয়া ভালো লাগে না তরঙ্গের। স্বামী একটু সুস্থ হলে কাজকর্ম করতে পারলেই সে ক্যাম্প ছেড়ে দেবে। ভদ্রলোকের মতো স্বাধীনভাবে থাকবে, আলাদাভাবে। বলতে বলতে হঠাৎ যেন খেয়াল হলো তরঙ্গের, ও মা, গল্পে গল্পে তো বেলা মাইরা ফেললাম বৌঠাইরেন। আসল কাজের কথা কিচ্ছুই শোনা হলো না। কি কি করতে হবে কয়েন? মানুষ কয়জন আপনারা? মমতা বলল, কাজের জন্য ভেবো না। অসীমাদের বাসায় যে কাজ, এখানেও তাই। আর লোকের মধ্যে যে মুখুজ্জে মশাইয়ের নাম তুমি মুখস্থ করে এসেছিলে, সেই ভদ্রলোক, তার ভাই, আমি আর আমাদের এই দোলন। ঘরের মধ্যে দোলনায় ঘুমন্ত ছেলেকে দেখিয়ে দিয়ে মমতা বলল, এবার গুনে দেখো তো তরঙ্গ, কজন হলো? তরঙ্গ লজ্জিত স্বরে বলল, কি যে কয়েন বৌঠাইরেন, মানুষরে কি আবার গোনে নাকি? কাজের সুবিধার জন্যেই তো জিজ্ঞাসা করছিলাম কথাটা। ভালো কথা। আগে আপনাগো বাসায় কাজ করব, না ওনাগো বাসার কাজ সাইরা তারপর আসবো আপনাগো এখানে? মমতা বলল, সে তোমার যেমন সুবিধে তেমনি করো। তারপর একটু হেসে বলল, অসীমারা পুরনো মনিব, তাদের কাজই তো আগে করা ভালো। তরঙ্গ বলল, না বৌঠাইরেন, তেনারা তেমন মানুষ না। আমি নিজের ইচ্ছা মতো যাই আসি, কাজকর্ম করি, কেউ কোনো কথাও কয়েন না। দাদাবাবুর মতো এমন মানুষ আর হয় না, একেবারে মাটির মানুষ। আর দিদিমণি, কলেজে পড়লে হবে কি, কোনো দিমাগ নেই, অহংকার নেই। মমতা বাধা দিয়ে বলল, দিদিমণি মানে সুধাংশুবাবুর পিস্তুত বোন ইলা বুঝি? তরঙ্গ বলল, হ্যাঁ, তিনি বৌঠাইরেন। ভারী সাদা সিধা, মেজাজও খুব ঠান্ডা, এদিকে ফুর্তিও আছে খুব। প্রথম যেদিন কাজ আরম্ভ করি, ঠিক আপনার মতোই নাম ধাম, কে আছে না আছে সব খুঁইটা জিজ্ঞাসা করলেন। নাম শুই না বললেন, ভারী চমৎকার নাম। আমি তো লজ্জায় মরি। মমতাও হাসল, সত্যি তোমার নামটা কিন্তু বেশ সুন্দর। তরঙ্গ না হয়ে খেন্তি, পেঁচি, যশোদা, মানদা হলেই হয়েছিল আর কি। তাহলে নাম বদলে রাখতাম, সহজে ছাড়তাম না। নামের ব্যাপারে আমার ভারী খুঁতখুঁতুনি। ছেলের নাম 3-3বার বদলেছি। হ্যাঁ, ইলা খুব ফুর্তিবাজ মেয়ে বটে। আমার ঠাকুরপোও তাই। মেজাজটা অমনিতে ভারী কড়া, কিন্তু হাসি ঠাট্টা আমোদ আহ্লাদের বেলা সে যেন এক অন্য মানুষ। পরদিন থেকেই মমতাদের বাসায় কাজ শুরু করলো তরঙ্গ। বাথরুম আর মমতাদের রান্নাঘর একেবারে পাশাপাশি। জল তোলার তেমন কোনো কষ্ট নেই। খুব বেশি বাসনপত্র ব্যবহার করে না মমতারা, এদিক থেকে ভারী বিবেচনা তাদের। কিন্তু সবচেয়ে বেশি বিবেচনা তরঙ্গ নিজের। কাজে কোনো রকম গাফিলতি নেই তার, নিখুঁতভাবে কাজ করে।
তার কাজ, তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে কেবল মমতা নয়, নীরদ নির্মল দু ভাই দুজনেই ভীষণ খুশি। এমন জি আর হয় না। তরঙ্গ কেবল বাইরের কাজই করে না, অবসর পেলেই ঘরের ভিতরে ঢুকে তাকগুলি গুছিয়ে রাখে, ঝেড়ে পুছে পরিষ্কার করে দুখানা ঘরের মেঝে। দেওয়ালের কোথাও একটু মাকড়সার জাল জমবার উপায় নেই। তরঙ্গের চোখ পড়লেই নারকোলের শলা দিয়ে তা ফেলে দিয়ে আসবে। মমতা একদিন বলল, দূর থেকে দেখলে তোমাকে কিন্তু ঘরের বউ বলেই মনে হয়, যেন নিজের ঘরেই সাজাচ্ছ গোছাচ্ছ। তরঙ্গ লজ্জিতভাবে জবাব দিল, কি যে কয়েন বউ ঠাইরেন, কাজেরে ডরাইলে পরের কাজ ভাবলে কি আর কাজ কইরা সুখ পাওয়া যায়? সব কাজই নিজের কাজ মনে কইরা করলে কাজে আর কোনো কষ্ট থাকে না বউ ঠাইরেন। নির্মল পাশের ঘর থেকে বলে উঠল, শোনো বৌদি, শুনে দেখো, বছর 7-8 বিয়ে হয়েছে তোমার, এতদিনেও শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বলে ভাবতে শিখলে না। অফিস বাড়ির মতো দায় সারা কাজ করো। আর তরঙ্গ দুদিনেই কেমন। মমতা হাসি চেপে জবাব দিল, আচ্ছা আচ্ছা, কলেজে পড়া পাশ করা বউ এলে কেমন কাজকর্ম করে দেখব তখন। তরঙ্গ ফিসফিস করে বলল, ও বাসার ইলা দিদিমণির সঙ্গে কিন্তু আমাগো ছোট বাবুরে চমৎকার মানায়। কলেজে পড়লে কি হবে, কোনো দেমাক টেমাক কিচ্ছু নাই তার। মমতা হাসে, আমার কাছে কেন, যাও ওই ছোট দাদাবাবুর কাছে গিয়েই কথাটা বলে এসো। সপ্তাহখানেক বাদে অসীমা একদিন জিজ্ঞাসা করল, ও তরঙ্গ, নতুন মনিব বাড়ির কাজকর্ম কেমন লাগছে তোমার? কেমন লোক তারা, বললে না তো? লজিকের পাতা উল্টাতে উল্টাতে অসীমার ননদ ইলা জবাব দিল, না, বলে না আবার। আমাদের তরঙ্গ ও বাসার প্রশংসায় দিনরাত একেবারে পঞ্চমুখ। তরঙ্গ বলল, মিথ্যা তো কই নাই বৌদি, ও বাসার বউ ঠাইরেন সত্যি ভারী চমৎকার মানুষ, একেবারে আপনজনের মতো ব্যবহার। আর দাদাবাবুরাও তো খুব সুনজরে দেখেন আমারে। ছোটদাবাবু তো সেদিন চা পর্যন্ত খাইলেন আমার হাতের। বললেন কি, আমরা জাত বিচার মানি না তরঙ্গ, চা কেন, তোমার হাতের ভাতও খাইতে পারি। ভারী ফুর্তিবাজ মানুষ, ঠিক আমাগো দিদিমণির মতো। চমৎকার মানায় দুইজনেরে। মুখ লাল করে ইলা উঠে গিয়ে লজিক নিয়ে বসল। অসীমা হাসতে লাগলো মুচকে মুচকে। প্রস্তাবটা একেবারে অসম্ভব নয়। মমতারা আর অসীমারা জাতকুলের ক্ষেত্রে একটু আলাদা হলেও কিন্তু আজকাল তাতে বিয়ে আটকায় না। তাছাড়া মমতার দেবর নির্মল টেলিগ্রাফ অফিসে ভালো চাকরি করে। অসীমা ভাবল পিসি শাশুড়ির কাছে একবার লিখবে কথাটা, কিন্তু কেবল ছোট দাদাবাবুর প্রশংসাই নয়, মমতারও খুব সুখ্যাতি করল তরঙ্গ। গায়ের ব্লাউজটা ছিঁড়ে গেছে দেখে মমতা তাকে নিজের গায়ের একটা ব্লাউজ দিয়েছে সেদিন। অসীমা কৌতূহলী হয়ে এগিয়ে এলো, বলল, কই দেখি দেখি। মমতার দেওয়া ব্লাউজটা এই গায়ে দিয়ে এসেছে তরঙ্গ। ইলা আর অসীমা দুজনেই লক্ষ্য করে দেখল সত্যি প্রায় নতুন একটা ব্লাউজই তরঙ্গকে দিয়েছে মমতা। হাতা আর গলার কাছে এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ করা সুন্দর একটি ব্লাউজ। এমন জিনিস সত্যিই বাড়ির ঝিকে কেউ সাধারণত দেয় না। ইলা আর অসীমা দুজনেই পরস্পরের চোখের দিকে একবার তাকালো। তারপর দিন 3 বাদে অসীমা চওড়া পেরে খয়েরি রঙের পুরনো একখানা তাঁতের শাড়ি দিল তরঙ্গকে। তরঙ্গ বিস্মিত হয়ে বলল, এ কি বৌদি, শাড়ি আবার দেন কেন আমারে? শাড়ি দিয়া কি করু আমি? অসীমা বলল, করবে আবার কি, পরবে। তোমার এই খাটো ময়লা শাড়ির সঙ্গে তো অমন সুন্দর ব্লাউজ মানায় না। এই শাড়িখানা ওর সঙ্গে পরো, বেশ মানাবে। শাড়ি দেখে লোভ যে তরঙ্গের হলো না তা কিন্তু নয়, কিন্তু ভারী কুণ্ঠিত ভঙ্গিতে বলল, না না বৌদিদি, এরকম শাড়ি পরবার মতো মানুষ নাকি আমরা? অসীমা একটু ধমকে সুরে বলল, আহা, নাও না, অমন ফ্যাশনওয়ালা ব্লাউজ পরতে পারলে আর এমন শাড়ি পরতে পারবে না? শেষে বললে, না নিলে আমি কিন্তু ভারী অসন্তুষ্ট হব তরঙ্গ। তরঙ্গ বলল, তাইলে দেন। পরের দিন নিজের দেওয়া শাড়িখানা তরঙ্গের পরনে না দেখে অসীমা আবার একটু বিরক্তি প্রকাশ করল। শাড়িখানা কি করলে তরঙ্গ? তুইলা রাখছি বৌদিদি, ভালো শাড়ি, এক জায়গায় যাওনে আসনের কালে পইরা যাইব। ইলা বলল, আচ্ছা,
তেমন শাড়ি তোমাকে আমি আর একখানা বরং দেব, কিন্তু ওই নোংরা খাটো শাড়িটা তুমি আর পরে বেরিয়েও না তরঙ্গ, বড্ড বিশ্রী লাগে চোখে। তার চেয়ে বৌদির দেওয়া শাড়িটাই পরো, বেশ মানাবে তোমাকে। তরঙ্গ অগত্যা বলল, আচ্ছা। পরদিন তরঙ্গর পরনে খয়েরি শাড়ি দেখে মমতা একটু অবাক হয়ে গেল। বলল, ব্যাপার কি তরঙ্গ, শাড়ি কিনলে নাকি? তরঙ্গ মাথা নেড়ে বলল, কি যে কয়েন বৌঠাইরেন, এমন ভালো শাড়ি কেনার সাধ্য আছে নাকি আমাগো? ও বাসায় বৌদিদি দিছেন, আমি নিব না কিছুতেই। পুরা 2 মাস হয় নাই কাজে ঢুকছি, এরই মধ্যে কি আর আজ তো একখানা শাড়ি নেওয়া যায় আপনি কয়েন? কিন্তু বৌদিদি কিছুতেই ছাড়লেন না। কি বললেন জানেন? না নিলে রাগ করব। শোনেন কথা, বলবো কি বৌঠাইরেন, একেবারে দেবতার মতো মন তেনাদের, এমন মানুষ আর হয় না। মমতা গম্ভীর হয়ে বলল, তারপর তরঙ্গের পরনের শাড়িখানার একটি আঁচল হাত দিয়ে ধরে একটু পরীক্ষা করে দেখল। বলল, সাবধানে পরো তরঙ্গ, পুরনো শাড়ি কি না 2-3 ধোপের বেশি টিকবে বলে মনে হয় না। আচ্ছা, সামনের মাসে তোমাকে আমি নতুন একখানা শাড়ি কিনে দেবো, এখন রংচঙে নয়, কিন্তু বেশ শক্ত ভালো জমিনের, পরে কাজকর্ম করতে সুবিধা হবে তোমার। তরঙ্গ বাধা দিয়ে বলল, না বৌঠাইরেন, আর শাড়ির দরকার নাই আমার, দিদিমণিও আমারে একখানা শাড়ি দেবেন কইছেন, এত শাড়ি দিয়ে আমি করুম কি? মমতা আরো গম্ভীরভাবে বলল, তারপর দিন 4-5 বাদে মমতা হঠাৎ একদিন প্রস্তাব করে বসলো, হ্যাঁ তরঙ্গ, কাল বেলা 2টোর সময় আবার আসতে পারবে? 2:15 এলেও হবে। তরঙ্গ বলল, কেন বৌঠাইরেন? মমতা বলল, দরকার আছে, সিনেমায় যাবো একটু, তুমি দোলনকে কোলে নিয়ে সঙ্গে যাবে আমাদের সাথে। সিনেমা দেখেছো কোনো দিন? ছবিতে কথা বলে, দেখেছো নাকি? তরঙ্গ বলল, না বৌঠাইরেন, কোনো দিন দেখি নাই, কিন্তু যাবো কেমনে কয়েন তো, বৌদিদির কাজকর্ম আছে, আপনাকেও তো জল তুলতে হবে, বাসন মাজতে হবে বিকালবেলাতে। মমতা বলল, সে একবেলার ব্যবস্থা যেভাবে পারি করে নেবো এখন। তরঙ্গ বলল, কিন্তু ও বাসার বৌদিদির যে কষ্ট হবে। মমতা ঠোঁট বাঁকিয়ে বলল, ভারী তো কষ্ট, একবেলা 2 বালতি জল তারা তুলে নিতে পারবে না ননদ ভাজে? এতই বড় লোক হয়েছে নাকি তারা? তারপর সুর পাল্টে মমতা মিষ্টি হেসে বলল, ভেবো না, তোমাকে তো খুব ভালোবাসে তারা, তুমি একটু বুঝিয়ে বললেই একবেলার জন্য তোমাকে নিশ্চয়ই তারা ছুটি দেবে। তোমার তো স্বাদ আহ্লাদ আছে নাকি, একটু দেখতে শুনতে ইচ্ছা করে তো, বুঝিয়ে বলো, তাহলেই ছেড়ে দেবে। আর আমার নাম করে বলো, কোনো আপত্তি করবে না তাহলে। তরঙ্গ তবু আমতা আমতা করে বলতে লাগলো, না বৌঠাইলেন, না, আমার জানি লজ্জা লজ্জা করে, অসুখ না বিসুখ না মিছিমিছি কাজে কামাই করব। মমতা অসন্তুষ্ট ভঙ্গিতে বলল, একদিন কামাইয়ে কি আর হবে, আমার দরকার বলেই বলছিলাম, এদিকে তোমারও একটা নতুন জিনিস দেখা হয়ে যেত। তরঙ্গ বলল, আচ্ছা বৌঠাইরেন, ও বাসার বৌদিদিরে কইয়া দেখব। প্রস্তাবটা একটু অদ্ভুতই, তবু নানা দিক থেকে ভেবে চিনতে অসীমা শেষ পর্যন্ত রাজি হলো। রাজি না হলে অনুদার মানুষ বলে প্রমাণিত হতে হয় মমতার কাছে। তাছাড়া 2 মাস ধরে কাজ করছে তরঙ্গ, এর মধ্যে বৃষ্টি বাদল অসুখ বিসুখের অজুহাতে একটা বেলাও সে কামাই করেনি। একটা বেলার ছুটি মঞ্জুর করে দাক্ষিণ্য দেখাতে না পারলে তার কাছেও মান থাকে না। অসীমা ভেবে দেখল, ঠিকে ঝিকে নিয়ে বড়লোকিয়ানা করে সিনেমা দেখতে চললেও এতে ছোট হতে হবে মমতাকেই, কারণ একবেলা ছুটির জন্য হাত পাততে হলো অসীমার কাছেই তাকে। অসীমা দয়া করে ছুটি মঞ্জুর করলো বলেই তো ঝির কোলে ছেলে আর ফিডিং বোতল হাতে তুলে নিয়ে সেজেগুজে মমতা সিনেমায় যেতে পারল। এ তো কেবল দেখা নয়, দেখানো। তরঙ্গ সেবেলায় ঠিক কামাই করল না। সন্ধ্যার সময় এসে উপস্থিত হলো অসীমাদের বাসায়, মুখখানা তার আনন্দে উজ্জ্বল। অসীমা কয়লা ভাঙতে শুরু করেছিল। তরঙ্গ তার হাত থেকে কাজ কেড়ে নিয়ে বলল, ও কি বৌদিদি, আপনি আবার কয়লা ভাঙা ধরলেন কেন? দেন, আমারে দেন। তরঙ্গ যে আজ আসবে অসীমা আশাও করেনি। একটু খুশি হয়ে বলল, দেখলে সিনেমা? তরঙ্গ উল্লাসিত হয়ে উঠল।
দেখলাম তাজ্জব জিনিস বৌদিদি, ছবিতে কথা কয় আবার গান গায়, আহা হা, সে কি গান! তারপর দিদিমণির মতো বয়সী একজন সুন্দরী মাইয়ার সঙ্গে। তরঙ্গ মুখ টিপে একটু হাসলো। আর পুরুষ মানুষটা ঠিক আমাগো এ বাসার ছোট দাদাবাবুর মতো। তারপর দুইজনে মিলা হাত ধরাধরি কইরা। ইলা কৃত্রিম ধমকে সুরে বলল, আহ থামো তরঙ্গ। কিন্তু তরঙ্গ থামল না। সিনেমা পর্বের আনুপূর্বিক বর্ণনা সে দিয়েই ছাড়ল। মুখুজ্জেদের বাসায় বউ ঠাকুরানের মতো মানুষ হয় না, একেবারে দেবতার মতো মন তার, আর রূপ ঠিক অবিকল লক্ষ্মী ঠাকুরানের মতো। বেরোনোর আগে প্রায় ঘণ্টাখানেক ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করেছে মমতা। কেবল নিজেই সাজেনি, তরঙ্গকেও সাজিয়েছে। হাল ফ্যাশনের শাড়ি পরবার ধরন শিখিয়েছে। উঁচু খোপাটাকে আর একটু নামিয়ে দিয়েছে নিজের হাতে। পুরনো একজোড়া স্যান্ডেল ছিল মমতার, তরঙ্গকে সে দিয়েছে পরতে। লজ্জায় আর বাঁচে না তরঙ্গ। কোনোদিন কি জুতো পরে হেঁটেছে সে, যে আজ হাঁটবে? পায়ে পা জড়িয়ে যায়, মনে হয় এই বুঝি হোঁচট খাবে। কিন্তু হোঁচট ঠিক খায়নি তরঙ্গ। বউ ঠাকুরানের স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে তার ভালোই লেগেছিল। বেশ আরাম আছে জুতো পায়ে দিয়ে হাঁটতে। তারপর গদিয়াটা চেয়ারে একেবারে মমতার পাশে বসে সে সিনেমা দেখেছে। এমন কি কেউ কাউকে বসায়? বাড়ির ঝিকে কেউ এত সমাদর করে? মাঝখানে 2 গ্লাস শরবত নিয়েছে মমতা। আপত্তি সত্ত্বেও তরঙ্গকে খাইয়েছে। সাধারণ শরবত নয়, দামি শরবত। তেমন জিনিস তরঙ্গ জীবনেও দেখেনি। মুখে যেন এখনো স্বাদ লেগে রয়েছে। শরবতের পর পান খেয়েছে। পান চমৎকার, সব মশলা দেওয়া, সে পানের স্বাদই আলাদা। স্যান্ডেল জোড়া মমতা আর ফিরিয়ে নেয়নি, তরঙ্গকে দিয়েই দিয়েছে। বলেছে কোনো জায়গায় যেতে আসতে হলে পায়ে দিয়ে বেরোতে। বৌদিদির মতো মানুষ সত্যিই আর হয় না। অসীমা সব শুনল। বন্ধুর মহত্ব সম্বন্ধে বিশেষ কোনো মন্তব্য সে করল না, সায়ও দিল না, প্রতিবাদও করল না। কাজ সেরে সন্ধ্যার পর ক্যাম্পে ফিরে যাওয়ার সময় মানদা আর খ্যান্তামণির সঙ্গে দেখা হলো তরঙ্গর। তারাও ঝিগিরি করে। অসীমাদের বাসায় কাজ মানদাই তাকে করে দিয়েছিল। মানদা বলল, কি লো, এত রাত করে ফিরছিস? খুব খাটাচ্ছে বুঝি? তরঙ্গ জবাব দিল, আমারে আবার খাটাবে কেডা? আমি নিজে ইচ্ছা করিলা খাটি। এই তো এক বউঠাইরের আজ সিনেমা দেখাইয়া আনলেন, আর এক বৌদিদি সেদিন শাড়ি দিলেন একখানা। ঝির মতো কোনো জায়গায় কাজ করি নাকি আমি? যতক্ষণ থাকি বাড়ির মানুষের মতোই থাকি। বউঠাইরেন একেবারে আসল ননদের মতো দেখেন আমারে। খ্যান্তামণি মিশি দেওয়া দাঁতে হাসলো, মরণ কথা শোনো তরঙ্গীর। এসব হলো ওদের খাইটটা মারবার কায়দা রে। এখনো আপন বুঝে চলতে শেখ, ফাঁকি দিতে শেখ, নইলে খেটে খেটে মুখে রক্ত উঠে মরে যাবি, অভাগী কোথাকার। এসব কথা খ্যান্তরা আগেও তরঙ্গকে অনেকবার বলেছে, কিন্তু তরঙ্গ মোটেই কানে তোলেনি। এরা যে যা বলে বলুক, তরঙ্গ তাদের মতো পেশাদার ঝি নয়। সে গৃহস্থ ঘরের বউ, অভাবে পড়ে ভদ্র গৃহস্থর বাড়িতে কাজ নিয়েছে। তারাও কেউ তাকে ঝিয়ের মতো দেখেন না, বাড়ির লোকের মতোই আদর যত্ন করেন। দুবাসাতেই তরঙ্গর ভীষণ খাতির। এমন সমাদর সম্মান কোনো ঝি কোনো বাড়িতে পায় না। কেবল সমব্যবসায়িনী ঝিদের কাছেই নয়, ক্যাম্পে ফিরে এসে স্বামী আর বৃদ্ধা শাশুড়ির কাছেও তরঙ্গ 2 মনিব বাড়ির গল্প করে। বউ ঠাকুরুন আর বৌদিদি রূপে গুণে একজন লক্ষ্মী আর একজন সরস্বতী। কুঞ্জ বিছানায় শুয়ে কমলা লেবুর কুয়া ছাড়াতে ছাড়াতে রোগশীর্ণ মুখে হাসে, আর তুই বুঝি একজনের প্যাঁচা আর একজনের হাঁস। কিন্তু মুখে যতই তামাশা করুক, স্ত্রীর গুণে মুগ্ধ কুঞ্জ। এমন লক্ষ্মী বউ আর হয় না। 2 জায়গায় কাজ করে, 2 মনিবের মন রক্ষা করে চলে। এইসব করে তরঙ্গ তাকে রুটি, মাখন, বেদানা, কমলালেবু এনে খাওয়ায়। এদিকে সুখ্যাতিও পায় 2 মনিবের বাসায়। ক্যাম্পের আরো কত বৌঝিরা তো বাবুদের বাসায় বাসায় ঝিগিরি করে। কতজনের নামে কত অভিযোগ, কত খিচখিচিনি। কেউ কাজে গাফিলতি করে, কারো হাত টানের দোষ আছে। বাসায় সমস্ত ছেলেদের সঙ্গে কেউ বাবার ফষ্টি নষ্টি করে। কত কেচ্ছা কেলেঙ্কারি। শুয়ে থাকলেও সবই কানে যায় কুঞ্জ দাসের।
কিন্তু তার স্ত্রী তরঙ্গবালার নামে কেউ কোনোদিন কোনো নালিশ করেনি। কাজে কামাই করেছে বলে ছুটে আসেনি কোনো বাড়ির বুড়ো কর্তা, কি কোনো ছোকরাবাবু অকারণে কিংবা তুচ্ছ কোনো কাজের অছিলায় খোঁজ নিতে আসেনি তরঙ্গর। ক্যাম্পে সবাই তরঙ্গর মণিভাগ্যের প্রশংসা করে, আর কুঞ্জদাসের স্ত্রী ভাগ্যের। সিনেমা দেখে আসার পরদিন যত সকালে সাধারণত ওঠে তার চেয়ে বেশি ভোরে উঠে হরমোহন ঘোষ লেনে অসীমাদের বাসায় কাজ করতে এলো তরঙ্গ। জল তুলল, বাসন মাজলো, ঘর ঝাড় দিয়ে উনুন ধরিয়ে দিল। তারপর বলল, আমি এবার চললুম বৌদি। অসীমা বলল, সে কি কথা তরঙ্গ, এখনো তো 7টা বাজেনি, আমার এই মাছটা একটু কুটে দিয়ে যাও। তরঙ্গ বলল, ও বাসায় আবার ভাড়াটে বেশি কিনা, একটা কল চৌবাচ্চা, সকাল সকাল গিয়া জল তুইলা না দিয়া আসলে ভারী অসুবিধা হয় বৌঠাইরেনের। অসীমা হাসি মুখেই বলল, সুবিধা অসুবিধে তো সবারই দেখতে হয় তরঙ্গ, তাছাড়া অন্যদিন তো তোমায় বলি না, আজ তোমার দাদাবাবু 2জন বন্ধুকে খেতে বলা হয়েছে, তাই একটু কাজকর্ম বেশি। কাল কয়লা ভাঙতে গিয়ে হাতে ফোসকা পড়েছে, নইলে আমিই মাছটা কুটতাম। তাছাড়া তোমরা মাছের দেশের মানুষ, বড় মাছ টাছ কুটতে ভালোবাসো, জানোও ভালো, তাই ভাবলাম। সুধাংশু গালে সাবান মেখে আয়নার সামনে দাড়ি কামাচ্ছিলেন, বলল, হ্যাঁ তরঙ্গ, তুমি কুটে দিয়ে যাও মাছটা, অত বড় পোনা তোমার বৌদি দিশে পাবে না, নষ্ট করে ফেলবে। তারপর স্ত্রী আর বোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাছ তোমাদের চাইতে আমাদের তরঙ্গ কোটে ভালো, সেদিন চেতল মাছ কোটবার ধরন দেখেই বুঝতে পেরেছি। কোটা খারাপ হলে মাছের অর্ধেক গুণই চলে যায়, কেবল লেখাপড়া শিখলেই তো আর হয় না, মাছ কোটা একটা আলাদা আর্ট। তরঙ্গ ছাড়া দামি মাছ আমি ভরসা করে আর কারোর কাছে দিতে পাচ্ছি না। অসীমা বলল, ওই শোনো, শুনলে তো? প্রশংসায় খুশি হয়ে তরঙ্গ মাছ কুটতে বসল। কুটতে ধুতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। তারপর সুধাংশুর অনুরোধে নুন মশলাও মেখে দিতে হলো মাছে, তাতেও গেল কিছুক্ষণ। প্যারিমোহন সুরলেনে মমতাদের বাসায় এসে পৌঁছলো তরঙ্গ বেলা 7:30টায়। তার আগেই মমতাদের জল তোলা দরকার, অন্য ভাড়াটেদের বউরা কলঘরে গিয়ে ঢুকেছে। মমতা বলল, আজ এত দেরি করলে কেন তরঙ্গ, জানো না সকালে না এলে জল তোলবার কত অসুবিধে, 5 জনের ভাড়াটে বাড়ি। তরঙ্গ বলল, ও বাসায় আবার দাদাবাবুর 2জন বন্ধু খাবেন কি না, তাই মাছ টাছ কুটে দিয়ে আসতে হলো। মমতা বলল, তুমি ওদিকে মাছ কাটো আর এদিকে জল টেনে টেনে আমার হাতে ব্যথা হোক। কেবল একজনের সুবিধা অসুবিধা দেখলেই তো চলে না তরঙ্গ, সকলের সুবিধা অসুবিধাই তো দেখতে হয়। এতটুকু কড়া কথা কোনোদিন শোনেনি তরঙ্গ। একটু চুপ করে থেকে বলল, আচ্ছা বৌঠাইরেন, আমি বাইরে থিকা জল আইনা দেব আপনারে। রাস্তার কল থেকে 2 বালতি জল এনে দিয়ে মমতাকে খুশি করে তরঙ্গ বাসায় ফিরল। বিকেলবেলায় মমতাদের বাসায় আগে কাজে আসে তরঙ্গ। আজও 3টে বাজতে না বাজতে এসে উপস্থিত হলো, কিন্তু অন্যদিন যেমন 4:30টার সময় যায়, আজ তা যেতে পারল না। জল তোলা, কয়লা ভাঙা, বাসন মাজা সব শেষ হলেও মমতা হঠাৎ মিষ্টি হেসে বলল, ও তরঙ্গ, চললে নাকি, শোনো না একবার। কি বৌঠাইরেন? মমতা বলল, দাঁড়াও একটু, তোমার দাদাবাবুর পাশ বালিশটা না কেমন করে যেন ছিঁড়ে গেছে, কাল সারা রাত বিছানাময় তুলোয় তুলো মাখামাখি, একেবারে গোটা 2 ফোঁড় দিয়ে ঠিক করে দিয়ে যাও না। রবিবার সুধাংশু বিছানায় আড় হয়ে শুয়ে হাতের তেলের উপর মাথা রেখে কি একটা নোভেল পড়ছিল। তরঙ্গর দিকে চেয়ে মৃদু হেসে বলল, কাল সারা রাত ঘুমোতে পারিনি তরঙ্গ, গায়ে তুলো, নাকে তুলো, একেবারে তুলোময় হয়েছিলাম আর কি। বালিশটা তুমি যদি একটু ঠিক করে না দিয়ে যাও, আজও সেই দশা হবে। তোমার বৌদির ভরসায় থাকলে এই জন্মে বালিশটা ঠিক হবে না, তুমি যা হয় ব্যবস্থা করে দিয়ে যাও। এসব ছোটখাটো বাড়তি কাজ নিজেই যেচে নিয়েছিল তরঙ্গ। দাদাবাবুরা তো শুধু মাইনে দেন না, মাইনে ছাড়াও উপরি হিসেবে শাড়ি দেন, সায়া ব্লাউজ দেন, সিনেমা দেখান, বাসায় ভালো জিনিস টিনিস হলে তরঙ্গ রুগ্ন স্বামীকে তার ভাগ না দিয়ে খান না। বাড়তি একটু আদ্র কাজ না করে দিতে পারলে নিজেরই কেমন লাগে, লজ্জা লজ্জা করে। তাই বিছানা ঝাড়া, বালিশ রোদে দেওয়া, এসব ছোটখাটো কাজ তরঙ্গ নিজেই হাতে নিয়েছিল।
দাদাবাবু যখন অমন করে বললেন তখন বালিশটা নিয়ে বসতেই হলো তরঙ্গকে। বালিশের কিছু ছিল না, আর একটা বালিশ ভেঙে খানিকটা তুলো বের করতে হলো। তারপর দুটো বালিশ ঠিক করে মুখ সেলাই করতে করতে অনেকটা সময় লেগে গেল তরঙ্গ। 5:30 নাগাদ অসীমাদের বাসায় গিয়ে হাজির হতেই অসীমা মুখ ভার করে বলল, ব্যাপার কি তরঙ্গ, আজও কি সিনেমায় গিয়েছিলে? না বৌদিদি, ও বাসায় দাদাবাবুর কোল বালিশটা ঠিক কইরা দিয়া আসলাম তো। কি ছিঁড়ি কইব, কি বালিশ করে রেখেছিল। অসীমা বলল, তা তো করবেই, এদিকে জল চলে যায় আমার, উনুনে আঁচ ওঠে না। তুমি যদি রোজই এমন করো তরঙ্গ। তরঙ্গ লজ্জিত হয়ে বলল, না বৌদিদি, আর এমন হবে না, আজ একটু দেরি হইয়া গেল। সন্ধ্যার পর ঘণ্টাখানেক কাজ করতে হলো তরঙ্গকে। কয়লা ভাঙতে হলো, জল টানতে হলো আজ বেশি, তবু যেন অসীমার মুখখানা ভারী রয়ে গেল। কেবল একদিন নয়, তারপর থেকে রোজই এমন হতে লাগলো। সকালবেলায় অসীমার রোজই প্রায় কাজ বেশি থাকে। প্যারিমোহন লেনে পৌঁছতেই রোজ দেরি হয়ে যায় তরঙ্গ। জল তোলা নিয়ে সেই হাঙ্গামা ঝগড়াঝাটি লেগেই থাকে। মমতা রাগ করে বলে, টাকা তো তুমি আমাদের কাছ থেকেও নাও তরঙ্গ, এমন তো নয় যে বিনি পয়সায় তুমি কাজ করো আমাদের, নাকি এখানকার টাকাগুলো অচল। বিকালের দিকে হরমোহন ঘোষ লেনে পৌঁছতে রোজই প্রায় সন্ধে হয়ে আসে তরঙ্গর। মমতার নানা রকম কাজ থাকে তখন। সহজে তরঙ্গ ছুটি পায় না। তরঙ্গের হাতে ছাড়া মমতার ছেলে দোলন শান্তভাবে দুধও খায় না। তরঙ্গের হাতে চুল বাঁধা মমতার স্বামী ভারী পছন্দ করে। তরঙ্গ ব্যস্ততা দেখালে মমতা বলে, এসেই যদি এমন যাই করো তাহলে চলে কি করে তরঙ্গ? আমি তো ঘড়ি ধরে দেখি এ বাসায় তুমি কতক্ষণ কাজ করো। তরঙ্গ ঠিক এই ধরনের কথারই প্রতিধ্বনি শোনে অসীমার মুখে। ঘড়ির দিকে চেয়ে দেখো দেখি তরঙ্গ, কটা বাজে? মাস গেলে মাইনে আমরাও তোমাকে দিই। বরং ও বাসায় যেখানে 7-8 তারিখের আগে মাইনে পাও না, এ বাসায় সেখানে 10টা তারিখেই তোমার সব পাওনা চুকিয়ে দিই। সে কথাও একটু বিবেচনা করতে হয়। এমন একচকমি করলে তো চলবে না। ঝি আমিও রেখেছি, মমতাও রেখেছে, দুজনেরই তো ঝি তুমি। এমন তো নয় সারা দিন রাতের বাধা ঝি তুমি মমতার। এমন করলে আমি পারবো কি করে? ঝি কথাটা এর আগে অসীমার মুখে কোনোদিন শোনেনি তরঙ্গ। সারা চোখ মুখ লাল হয়ে ওঠে, কানের মধ্যে যেন ঝিঁঝি করতে থাকে তরঙ্গর। একটু চুপ করে থেকে তরঙ্গ বলে, বৌঠাইরেন, আমারে ঝির মতো দেখেন না বৌদিদি। অসীমা বিকৃত মুখে বলল, তা কেন, একেবারে গুরু ঠাকুরের মতো দেখে তোমাকে। বেশ তো, এতই যদি ভালো তারা, সেখানকার গুরু ঠাকুরনগিরি করলেই পারো। নিষেধ করেছে কে? ভাত চড়ালে কাগের অভাব হয় নাকি আজকাল? মমতাও যে ঠিক আগের চোখে দেখে তা নয়, তারও মধুর ব্যবহার, কথা বলার মিষ্টি ধরনটুকু একেবারে বদলে গেছে। সেদিন বিকালের কাজ সেরে তরঙ্গ চলে যাচ্ছে। মমতা বলল, ও কি চলে যাচ্ছ যে তরঙ্গ? কয়লা ভেঙে দিয়ে যেতে হবে বলিনি তোমাকে? তরঙ্গ বলল, আজকের মতো কয়লা তো আছে বৌঠাইরেন, কাইলা আইসা ভাঙবো। ও বাসায় আবার দেরি হয়ে যাইবে। মমতা মুখ ঝামটা দিয়ে বলল, এসেই কেবল ও বাসা আর ও বাসা। এ বাসায় বুঝি তোমার মন টেকে না? আমার কাজকে কি আর কাজ বলে গ্রাহ্য হয় না তোমার? বেশ তো, অসীমাদের বাসায় যদি এতই মধু, তা সেখানেই দিন রাত লেগে থাকতে পারো। তোমায় তো জোর করে আটকে রাখিনি আমরা। যদি না পোষায় কাজ ছেড়ে দিলেই তো পারো। মাসে মাসে 12টা করে টাকা গুনবো, আর এদিক থেকে তুমি দিনের পর দিন গাফিলতি করবে, আর তা আমাকে সইতে হবে। একটু চুপ করে থেকে মমতা আবার বলল, টাকা বড় চিজ তরঙ্গ, বড় কষ্ট করে ঘরে আনতে হয়। 14 হাত মাটি খুঁড়লে একটা পয়সা বেরোয় না, জানো তো তা? তরঙ্গ একটু চুপ করে থেকে বলল, আপনি এসব বলছেন বৌদি? ও বাসার বৌদি কিন্তু। রাগে আবার জ্বলে উঠল মমতা। শুনেছি, ও বাসার বৌদি দুধ দিয়ে মুখ ধুয়ে দেন তোমার। তিনি একেবারে ভালো মানুষের গোড়া। তরঙ্গ কদিন ধরেই লক্ষ্য করছে এ বাসার বউ ঠাকুরন ও বাসার বৌদিদির সুখ্যাতি ঠিক আগের মতো আর শুনতে পারে না। ও বাসার বৌদিদিও যে এ বাসার বউ ঠাকুরের প্রশংসা শুনলে খুশি হয় তাও নয়। একটু চুপ করে থেকে তরঙ্গ বলল, আমি তা বলছিলাম না বৌঠাইরেন, বলছিলাম আপনার এখান থেকে যাইতে একটু দেরি হইয়া গেছিল দেখা কি কথাটাই না শোনালেন তিনি আমাকে। আপনার বাসায় নাকি আমি বেশি কাজ করি, তার কাজে ফাঁকি দিই।
মমতা বলল, তাই নাকি? এইসব কথা বলেছে অসীমা? তা তো বলবেই, চিরকালই ওর ওই রকম কুঁদুলে স্বভাব। আর কথা একেবারে চাঁচা ছোলা, কোনো রকম মিষ্টত্ব নেই মুখে। তরঙ্গ লক্ষ্য করলো বেশ একটু সহানুভূতি আর অন্তরঙ্গতার ভাব এতক্ষণ বাদে মমতার মধ্যে ফের আবার দেখা যাচ্ছে। তরঙ্গ উৎসাহিত হয়ে বলল, মিষ্টি কথা তো দূরে থাকুক, এমন মুখ খারাপ কইরা গাইলা দিলেন না। কি কইব বউঠাইরেন, সেই সব কথা ভদ্রলোক কেন, আমাগো মতো ঝি চাকরের মুখ দিয়েও বাইর হয় না। মমতা বলল, ভদ্র অভদ্র জাতের মধ্যে লেখা থাকে না তরঙ্গ, মানুষের স্বভাব ব্যবহার চালচলনেই তা বোঝা যায়। অসীমার মুখ যে কি একখানা বস্তু তা আমার জানতে আর বাকি নেই। ফেরার সময় মনটা একটু খচখচ করতে লাগলো তরঙ্গর। এর আগে একজনের কথা আর একজনকে এসে এভাবে লাগায়নি, কাজটা ভালো না। আজ বড় মুখ আলগা করেছে, বড় বাড়াবাড়ি করে ফেলেছে সে। কিন্তু সেই সঙ্গে মনে পড়ল অনেকদিন বাদে মমতা তার সঙ্গে ভালোভাবে মন খুলে কথা বলেছে, আর কথায় কথায় কয়লানা ভেঙে চলে আসার জন্য সে বাধা দেয়নি তার আশাতে, ওজোর আপত্তিও করেনি কিছু। সামান্য দেরি হওয়ার জন্য অসীমা যখন আজ তাকে বকুনি দিল, খোঁটা দিল কাজ ফাঁকি দেওয়ার জন্য, তখন মন আর ভালোবাসা পাওয়ার নতুন অস্ত্রটি এখানেও সে প্রয়োগ করল। কি করুম কয়েন বৌদিদি, কাজ হইয়া গেলেও নানা ছল ছুতোয় ও বাসায় বউঠাইরেন আমাকে আটকাইয়া রাখেন, ইচ্ছা কইরা কইরা দেরি করাইয়া দেন। অসীমা বলল, তা তো দেবেই, আমি তাকে নিজে সেধে ঝি জোগাড় করে দিয়েছি কি না, তা শোধ সে নেবে না? মানুষের উপকার করতে নেই তরঙ্গ, করতে নেই। অনেক মেয়ে দেখেছি, কিন্তু মমতার মতো এমন হিংসুটে মেয়ে আমি আর দুটো দেখিনি। জিলিপির প্যাঁচ ওর মনের মধ্যে। তরঙ্গ বলল, আর যা মুখ বৌদিদির, কব কি আপনারে, কাজ তো আপনার বাসাতেও করি, দোষ ত্রুটি হইলে আপনিও তো ধমক টমক দেন আমাকে, কিন্তু এই যা মুখ, আউ আউ আউ, এমন মুখ খারাপ করতে আমরাও পারি না বৌদিদি। অসীমা বলল, মুখ মমতার চিরকালই খারাপ। আপনাকে জড়াইয়া বৌদিদি, যাও গো, সব কথা আমার দরকার নেই বাবা। অসীমা বলল, না না, কানে যখন একবার গেলই পুরোটা শুনি, চিনে রাখা ভালো মানুষকে। কি বলেছে মমতা আমার বিরুদ্ধে, সব খুলে বল তরঙ্গ আমাকে। ভাবিস নে, কোনো ভয় নেই তোর, এর একটা কথা এক কান থেকে আর এক কানে যাবে না। থাক থাক, ওটুখানি হলুদ আমি নিজেই বেটে নিতে পারবো। তক্তপোষের তলা থেকে পানের বাটিটা এগিয়ে আনলো অসীমা। আয়, একখানা পান খা। অনেকদিন এমন আদর করে এমন অন্তরঙ্গ সুরে তরঙ্গকে ডাকেনি অসীমা। তরঙ্গ কি সে ডাকে সাড়া না দিয়ে পারে? তারপর ধাপের পর ধাপ এগিয়ে চলল তরঙ্গ। উপায়টা ভারী চমৎকার। একজনের নিন্দা দিয়ে আর একজনকে যে বন্দনা করা যায়, সহানুভূতি সহৃদয়তা আকর্ষণ করা যায়, পৌঁছানো যায় তার মনের কাছাকাছি, দিনের পর দিন তা আবিষ্কার করে আনন্দিত হতে লাগলো। মাইনে ছাড়া বাড়তি উপহার ইদানিং প্রায় বন্ধই হয়ে গেছিল, আবার শুরু হলো। অসীমা পান খাওয়ায়, মমতা জর্দার কৌটো এগিয়ে দেয়। অসীমা তরঙ্গ স্বামীর জন্য বাজারের নতুন ওঠা টাকায় 3টি করে কেনা ফজলি আমের আধখানা কেটে দিল একদিন। আবার জলপাইগুড়ির বাপের বাড়ি থেকে পাঠানো 4টে আনারস থেকে পুরো একটি আনারসই তরঙ্গকে দিয়ে দিল মমতা। কুঞ্জদাস খেয়ে ভারী খুশি। কেবল নিজেই খেলো না, 2-4 খণ্ড স্ত্রীর মুখে উপরে দিল। ভারী মিষ্টি আনারস, এমন জিনিস কলকাতায় মেলে না। আরো সাধু এবং আরো মুখরোচক জিনিস মমতাকে দেওয়ার জন্য মুখ চুলবুল করতে লাগলো তরঙ্গ। কাইল কি কাণ্ডটা হইয়াছে জানেন বউঠাইরেন? মমতা বলল, না বললে কি করে জানবো? তরঙ্গ বলল, বড় ঘরের সব বড় কথা বৌদিদি, কিন্তু এত কেচ্ছা কেলেঙ্কারি আমাগো ছোট লোকের মধ্যেও হয় না বউঠাইরেন। যাওক, দরকার কি ওসব কথার মধ্যে যাইয়া। কৌতূহলে ফেটে পড়ল মমতা। আহা, বল না, ওই তো তোর দোষ। বলবে কি, বলবার মতো কি আর আছে? অসীমা গিয়েছিল বরানগরে বাপের বাড়িতে, ফেরবার কথা ছিল না, কিন্তু ফিরে এসে দেখে সেই ফাঁকে ইলা দিদিমণিকে নিয়ে দাদাবাবু সিনেমায় চলে গেছে। তারপর রাত প্রায় 12টার সময় মোটরে করে ফিরে এসেছিল। রাত্রের ঘটনাটা পরদিন সকালে কাজ করতে গিয়ে শুনেছে তরঙ্গ। স্বামী স্ত্রীর মধ্যে তাই নিয়ে তুমুল ঝগড়া।
ইলা দিদিমণি মুখ চুন করে দাঁড়িয়েছিল। মুখ দেখলেই বোঝা যায় ও মেয়ের মনে পোকা ঢুকেছে, ও মেয়ে ঠিক নেই। মমতা বলল, ছি 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 ছি, সম্পর্কে শত হলেও তো মামাতো পিস্তু ভাই বোন। কি ভাগ্যি যে ঠাকুরপোর সাথে বিয়ের কথাটা পেরে বসিনি আমি। পাশের ঘরে নির্মল কবিতা লিখছিল মাসিক কাগজের জন্য। সমস্ত লেখাটা কেটে নিয়ে কলম কামড়াতে লাগলো, কিন্তু উৎকর্ণ হয়ে রইল তরঙ্গের কথা শোনার জন্য। সুধাংশু দাদাবাবু প্রথম প্রথম একটু আমতা আমতা করলেন, তারপর একেবারে হাটের মধ্যে ভেঙে দিলেন হাঁড়ি। অসীমাই বা কি এমন সতীলক্ষ্মী, তার কীর্তিকাণ্ডের কথা কি ভুলে গেছে নাকি সুধাংশু? তার নিজের বন্ধু বিনয়কে সেদিন ঘাড় ধরে কেন বের করে দিয়েছিল? কিন্তু দোষ তো কেবল বিনয়েরই ছিল না, এক কাঠিতে কি ঢোল বাজে? মমতা গালে হাত দিয়ে বলল, বলিস কি? আর 4-5 বছর বিয়ে হয়ে গেছে, এখনো দোষ গেল না? ছি 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 ছি, শুনলে কানে আঙুল দিতে ইচ্ছা করে রে তরঙ্গ। এ কি স্বভাব, এ কি প্রবৃত্তি? তরঙ্গ মৃদু হেসে বলল, ফাঁক পাইলেই এখনো বিনয়বাবু আসেন কিন্তু বউটাইরেন, তারপর ঘরের মধ্যে গুজগুজ ফিসফিস। মমতা বলল, ওসব দোষ এখনো গেল না অসীমার, ছি 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 ছি। পরম অনুকম্পায় তরঙ্গ হাসল, ও দোষ কি আর যাওয়ার বউঠাইরেন? ও দোষ মাইয়া মানুষের যদি একবার পাইয়া বসে, চিতায় উঠবার আগে ছাইরা দেয় না। তরঙ্গ অকৃতজ্ঞ নয়, পক্ষপাতিত্ব নেই তার মনে। অসীমার ফজলিয়ামের স্বাদটুকুই ভালোই ছিল, সুতরাং তাকেও বঞ্চিত করল না সে। বিকালের কাজ ছেড়ে বাসায় যাওয়ার আগে অসীমাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলল, এমন কেলেঙ্কারির কাণ্ড যে ভদ্রলোকের ঘরে হয় বৌদিদি, আমার জানা ছিল না। অসীমা উৎসুক স্বরে বলল, ব্যাপার কি রে, অত চেপে চেপে কথা বলছিস কেন? তরঙ্গ বলল, না বৌদিদি, যাই, দরকার কি আমাগো, বড় ঘরের কথায় থাইক্কা, চললাম বৌদিদি। অসীমা হাত টেনে ধরল তরঙ্গ। কি জ্বালা, যা বলছিস খুলে বলতো তরঙ্গ, কোনো ভয় নেই তোর। তরঙ্গ শুরু করলো, বলবো কি বৌদিদি, বলবার মতো কি আর কথা? বয়স হইয়াছে, ছাওয়াল পান হইয়া গেছে, এখনো এইসব পীরবৃত্তি, ছি ছি ছি। বলবার মতো কথা নয়, তবু বলবো না করে অসীমার অনুরোধে সবই খুলে বলল তরঙ্গ। আজ বিকালে কাজ করতে গিয়ে তরঙ্গ দেখে স্বামী স্ত্রীর মধ্যে দারুণ ঝগড়া। সে ঝগড়ায় কান পাতা যায় না। বড় দাদাবাবু আর ছোট দাদাবাবুর মধ্যে কথাবার্তা মুখ দেখা দেখি প্রায় বন্ধ। হবে না? পুরুষ মানুষ কি এসব সহ্য করতে পারে নাকি? দিনরাত কেবল সমস্ত দেবরকে নিয়ে ফষ্টি নষ্টি, কি হাসি তামাশা, একেবারে ঢলাঢলি। কতদিন তরঙ্গ নিজের চোখেই পড়ে গিয়েছে, চোখ পেতে তাকানো যায় না। অসীমা থুতনিতে আঙুল ঠেকিয়ে বলল, বলিস কি তরঙ্গ, ছেলে পুলে হয়েছে, এখনো এই প্রবৃত্তি? আর নির্মল, তাকে তো ভালো ছেলে বলেই জানতাম রে। তরঙ্গর হাসিতে মনুষ্য চরিত্র সম্বন্ধে অগাধ অভিজ্ঞতায় উদ্ভাসিত হয়ে উঠল। ভালো সবাই বৌদিদি, আমি দেখাই বুঝতে পেরেছিলাম, মনের মধ্যে যদি কু থাকে বৌদিদি, চোখ মুখ দিয়া তা আপনি তা ছুঁইটটা বাইর হয়। কিন্তু মাইয়া মানুষের কাছে আগে যদি আশকারা না পায় বৌদিদি, পুরুষের সাহিত্য কি? অসীমা বলল, বড় বেঁচে গেছি তরঙ্গ, ভাগ্যিস নির্মলের সম্বন্ধের জন্য আমি পিসিমাকে তখন চিঠি লিখিনি, তাহলে আর রক্ষা ছিল না। কলেজ থেকে ফিরে এসে পাশের ঘরে বইগুলি টেবিলের ওপর সাজিয়ে রাখছিল ইলা, আর কান পেতেছিল তরঙ্গের কথায়। হঠাৎ পরম অধীর হয়ে রবীন্দ্র রচনাবলীখানা শুদ্ধ আরও খান কতক বই একেবারে ঠেলে ফেলে দিল টেবিলের তলায়। চেঁচিয়ে উঠে বলল, আমার টেবিলে তোমার চুলের কাঁটা সিঁদুরের কৌটোটা কেন এনে রেখেছো বৌদি? আর কি জায়গা নেই? অসীমা তার দিকে তাকিয়ে বলল, বড় মাচা বেঁচে গেছিস ভাই। তরঙ্গ যাওয়ার সময় কাঁঠালের এক টুকরো ইঁচড় অসীমা তার হাতে তুলে দিয়ে বলল, নে রেঁধে খাস দুজনে, আমাকে তুই রক্ষা করেছিস তরঙ্গ। দিন 2 পরে অসীমা বলল, কাল কিন্তু একটু সকাল সকাল আসিস তরঙ্গ, আমার বাবা মাকে খেতে বলেছি, অনেক কাজ বাড়িতে। খবরটা মমতাকে দিতেই সে বলল, খবরদার যেন আমার এখানে আসতে দেরি করিস নে, মামা আর মামিমাকে অনেক দিন ধরেই বলবো ভাবছি, আজই খবর পাঠাবো, কাল রবিবার, কালই সুবিধে।
আগে আসবি আমার এখানে, তারপর অন্য কোথাও যাবি। তরঙ্গ ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, ইচ্ছা বৌঠাইরেন। পরদিন ভোরে ক্যাম্প থেকে বেরিয়ে বকুল গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তরঙ্গ একবার ভাবল কোন বাসায় আগে সে যাবে। যেখানে যাবে সেখানেই আটকে পড়বে। ডাঙায় বাঘ আর জলে কুমির। মানদা আর খ্যান্তামণি এদিকে কাজে চলেছে। তরঙ্গকে দেখে তারা থমকে গেল। মানদা বলল, কি লো তরঙ্গ, দাঁড়িয়ে আছিস যে? কাজ কামাই করবার মতলবে আছিস নাকি? খ্যান্তা বলল, আহা হা হা, কাকে কি বলছিস তুই মানু? ও কি আর ওসব কিছু জানে নাকি? আমাদের তরঙ্গ হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিবার, খর্দার মা গোসাই। মানদারা চলে যাচ্ছিল। হঠাৎ তরঙ্গ তাদের পিছন দিক থেকে ডেকে বলল, ও খ্যান্তা দিদি, শোনো না। খ্যান্ত বলল, কি রে তরঙ্গ, কি বলছিস? তরঙ্গ একটু ইতস্তত করে বলল, বলছি কি, একটা উপকার করবা তোমরা আমার। কি উপকার? তরঙ্গ বলল, আমার মনিবগোর বাসা তো দুজনেই চেনো। একজন যাও হরমোহন ঘোষ লেনে, আর একজন প্যারিমোহন সুর লেনে। যাইয়া বলবা কি তরঙ্গ আইজ কাজে যাইতে পারবে না। কলেরায় সে মরো মরো, বিছানা ছাইরা উঠতে পারে না। কাজ উদ্ধার কইরা দাও দিদিরা, পান তামুক খাওয়ামু তোমাদের। কিন্তু পান তামাক খাওয়াবার আগেই মানদা আর খ্যান্ত উল্লাসিত হয়ে উঠল। বলিস কি তরঙ্গী, এতদিনে তো সুবুদ্ধি হলো। কমাস আগে যদি বুদ্ধিটা খেলতো তোর, তাহলে কি আর তোকে খেটে খেটে এমন হাড্ডিসার হতিস? যাওয়ার সময় তরঙ্গ ওর মুখের কাছে মুখ নিয়ে খ্যান্ত তার গালে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, বড় ভাবনা ছিল রে তোকে নিয়ে, এবার তুই বাঁচবি। খ্যান্তরা চলে গেলেও তরঙ্গ আরো খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল বকুল গাছের নিচে। ভারী দুর্গন্ধ খ্যান্তর মুখে। হাতের তেলোয় নিজের গালটা মুছে ফেলতে আঙুলে মিশির দাগ লেগে গেল। আর হঠাৎ দেখতে না দেখতেই দুই চোখ জলে ভরে উঠল তরঙ্গ। ঠিক এমনটা তো সে হতে চায়নি। কেন এমনটা হলো? এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প দ্বিচারিণী। কেমন লাগলো আপনাদের গল্পটা? কমেন্ট করে জানান আমাদের উৎসাহিত করতে লাইক করুন। যারা আমার চ্যানেলে নতুন